লাস্ট লেকচারটা দেখছিস সবাই? ওইখানে কিছু আমরা কি করছিলাম, প্রবলেম সলভ করছিলাম। ওকে, কথা শোনা যাচ্ছে না ঠিকঠাক? ভিডিও ওকে। আমাদের দেখ এসটিআর এর এই যে সিলেবাসটা আছে, তোদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটা আছে, এসটিআর এর ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের থিওরিটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। এবার এই থিওরি রিলেটেড প্রবলেমগুলো সলভ করছিলাম। ওকে, ওয়েল থ্যাংক ইউ। ওকে, এবার দেখ আমাদের হচ্ছে থিওরিটা কমপ্লিট হয়ে গেছে, এবার প্রবলেম সলভ করতেছে, কিছু প্রবলেম করাইছি এবং লাস্টের দিন আমি কি করাইছিলাম তোদের হচ্ছে ডপলার এফেক্ট। ওকে, রিলেটিভিস্টিক ডপলার এফেক্ট, এবং ওইখান থেকে একটা প্রবলেম সলভ করাইছিলাম, একটা হোমওয়ার্ক দিছিলাম। এবার আজকে আমরা কি করব, কিছু কিছু প্রবলেম করব ওভারঅল এসটিআর থেকে, ঠিক আছে? সম্পূর্ণ এসটিআর থেকে আমরা কিছু প্রবলেম সলভ করব, তারপরের দিন থেকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে শিফট করব, ঠিক আছে? সো আজকে এসটিআর একদম কমপ্লিটলি শেষ করব। তারপরে যদি কিছু কোশ্চেন বাকি থাকে তোদের হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, ওগুলো করবি, যদি না পাস পরবর্তীতে আমি করাই দেবো, ঠিক আছে? তাহলে এসটিআরটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো তোরা হোমওয়ার্কটা করছিস? যে হোমওয়ার্কটা দেওয়া ছিল অ্যাস্ট্রোনটের একটা প্রবলেম দেওয়া ছিল, রশ্মিতা করছিস? ওকে, মারিয়া হোমওয়ার্ক করছিস? আর তোরা ভালো আছিস তো সবাই? ওকে, লাস্ট লেকচারটা দেখিস নাই, ঠিক আছে, নো প্রবলেম। হোমওয়ার্কটা দেখ আমি করাচ্ছি একটু। সো হোমওয়ার্কে কি বলছে যে অ্যান অ্যাস্ট্রোনট উইশেস টু ডিটারমাইন, প্রথমে হোমওয়ার্কটা করে নিই, একবার মেলায় নিয়ে রশ্মিতা, তারপরে অন্য প্রবলেমগুলো সলভ করবো, অনেকগুলো প্রবলেম সলভ করবো আজকে। বলছে an astronaut wishes to determine his velocity of approach as he nears the moon, মানে একটা অ্যাস্ট্রোনট যখন হচ্ছে মুনের কাছাকাছি পৌঁছলে তখন তার ভেলোসিটি বের করতে চায়। He sets a radio signal of frequency 5 into 10 to the power 3 megahertz and compares this frequency with its echo. Okay, observing a difference of 43 kilohertz, what is the velocity of the space vehicle relative to the motion? Use the terms of the first order. Okay, device. এবার ভালো করে দেখ, তাহলে কি বলছে, একটা অ্যাস্ট্রোনট আছে, অ্যাস্ট্রোনট কি করলো, মুন আছে, এখানে মুন আছে, একটা স্পেস ভেহিকল নিয়ে কি করলো হচ্ছে মুনের আশেপাশে পৌঁছালো অ্যাস্ট্রোনট। ওকে, পৌঁছানোর পর এই কি করলো, এখান থেকে একটা সিগন্যাল ছাড়লো। ওকে, একটা সিগন্যাল ছাড়লো, যে সিগন্যালটার ভ্যালু কত দেওয়া আছে, 5 into 10 to the power 3 megahertz, অর্থাৎ নিউ জিরো সিগন্যাল ছাড়লো, নিউ জিরো সিগন্যাল ইকুয়াল টু কত আছে, 5 into 10 to the power 3 megahertz। এবার সিগন্যালটা ছাড়ার পর মুনে গিয়ে বাধা পাবে, এবং মুনে বাধা পাওয়ার পর ওইখান থেকে মুন থেকে কি করবে, আবার রিফ্লেক্ট করে সিগন্যালটা রিফ্লেক্ট করে দিয়ে চলে আসবে, অর্থাৎ এটাকে বললাম ইকো। ওকে, এবার ওইখান থেকে ইকো করে আসলো, এবার ইকো করে আসার পর কি হবে, ওইখানে ডপলার শিফট দেখা যাবে। কারণটা দেখ, এইখানে যে আমরা মুনের আশেপাশে গেছি সবকিছুর ভেলোসিটি কি অনেক ভেলোসিটি বেশি দেখে, তার মানে কি দেখা যাবে, ডপলার শিফট দেখা যাবে, ডপলার এফেক্ট দেখা যাবে। তাহলে ডপলার এফেক্টের জন্য আর এদের জন্য যে পরিবর্তনটা হলো, তাহলে ডেল্টা নিউ ইকোর জন্য পরিবর্তন, ওটা কত দেওয়া আছে, এটা 43 কিলো হার্টজ মেবি দেওয়া আছে, 43 কিলো হার্টজ। এবার দেখ এই যখন ফ্রিকোয়েন্সি ছাড়লো, এই নিউ জিরো ফ্রিকোয়েন্সি ছাড়লো, নিউ জিরো ফ্রিকোয়েন্সি গিয়ে কোথায় পড়লো, মনে পড়লো। এবার ফ্রম ডপলার এফেক্ট থেকে কি বলতে পারি, ফ্রম ডপলার এফেক্ট আমরা এর আগে যে বললাম প্রশ্নটা, নিউ জিরো ইকুয়াল টু কত হয়, নিউ ইনটু 1 প্লাস ভি বাই সি, এটা বললাম। এবার এর কাছে যে গিয়ে মুনের কাছে যে ফ্রিকোয়েন্সি দিয়ে নিয়ে পড়লো, এটা নিউ জিরো ফ্রিকোয়েন্সি দিয়ে পড়লো,
এবার এইখান থেকে পড়ার পরে ফ্রিকোয়েন্সিটা কি হলো, ডবল শিফটের ধরো নিউ হলো, তাহলে এইখান থেকে কি আসবে, নিউ ফ্রিকোয়েন্সি নিয়ে আসবে। ওকে, নিউ ফ্রিকোয়েন্সি কি আবার কার কাছে ফিরে আসবে, এই ডিজিটালটার কাছে ফিরে আসবে। আসার পর কত হবে, নিউ প্রাইম ফ্রিকোয়েন্সি হবে। তাহলে এটার ভিতরে নিউ ফ্রিকোয়েন্সি নিয়ে আছে, এবার হচ্ছে যাবে। ওকে, তো উল্টাটা ছিল না, নিউ ইকুয়াল টু কি ছিল, এটা ছিল, হ্যাঁ নিউ প্রাইম, ইয়েস এটাই ছিল। এবার তাহলে ফিরে আসার সময় কি হবে, ফিরে আসার সময় এর ফ্রিকোয়েন্সি হবে, মানে ফিরে আসার পর ইকুয়াল ফ্রিকোয়েন্সি হবে, ডবল প্রাইম দিলাম, এখানে ডবল প্রাইম দিলাম, তাহলে নিউ প্রাইম ইনটু কত হবে, 1 প্লাস ভি বাই সি। সো নিউ ডবল প্রাইম ইকুয়াল টু কি হচ্ছে, নিউ প্রাইম এর মান নিউ 0, 1 প্লাস ভি বাই সি, আর এটা আসো 1 প্লাস ভি বাই, এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কি হচ্ছে, নিউ ইনটু 1 প্লাস 1 দিয়ে গুণ করলে 1 প্লাস ভি বাই সি, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দেই, স্কয়ার প্লাস বি স্কয়ার, বি স্কয়ার বাই সি স্কয়ার প্লাস হচ্ছে 2bc। ওকে, 2 ইনটু a ইনটু, এই তো হলো না, স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab। এবার হায়ার অর্ডার কি করব, নেগলেক্ট করে দেব, তাহলে কি আসলো, নিউ ডবল প্রাইম ইকুয়াল টু নিউ 0, 1 প্লাস 2b বাই 3। সো নিউ ডবল প্রাইম ইকুয়াল টু আসতেছে নিউ 0 প্লাস 2b বাই c ইনটু নিউ 0। তো নিউ 0 ডবল প্রাইম মাইনাস নিউ 0 ইকুয়াল টু আসতেছে 2b বাই c ইনটু নিউ 0। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, এটাই দেওয়া আছে হচ্ছে 43 কিলো হার্টজ, 10 টু দি পাওয়ার 3 হার্টজ, 2 into v into c, 3 into 10 to the power 8, and new 0 equal to the answer 5 into 10 to the power 3 into 10 to the power 6 hertz. ক্যালকুলেশন করবি, ক্যালকুলেশন করে যেটা আসবে ওটা হচ্ছে অ্যানসার। ওকে, এটা অ্যানসার কত আসছে রশ্মিতা, তো সেম আসছে। আমি ক্যালকুলেশন করলে, এখানে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 1.3 into 10 to the power 3 মিটার পার সেকেন্ড, এর আশেপাশে। ওকে, রশ্মিতা এটাই আসছে ধরো। ওকে, নো প্রবলেম, ঠিক করে ফেলতে বুঝি যে যে ফ্রিকোয়েন্সিটা নিয়ে গেল, ওইটা যাওয়ার পর এটা চেঞ্জ হলো, ডেল্টা প্রাইম দিলাম, ওই ফ্রিকোয়েন্সি নিয়ে আবার এর কাছে আসবে, ওটার ডিফারেন্সটা দেওয়া আছে, ঠিক আছে, ইকুয়ালটা দেওয়া আছে। ওকে, লেগে নেই তাহলে, ঠিক করে নি। তাহলে আমরা কিছু প্রবলেম সলভ করবো। এবার চলো নেক্সট কোশ্চেন। ওকে, ঠিক আছে, পাবি, কোশ্চেন মনেই আছে, এসটিআর এর থিওরি তো সোজাই। ওকে, মনে পড়ে যাবে। ওকে, পড়। কোশ্চেন হচ্ছে, বলছে a person standing on a platform, পাশে যখন নোটখানা বের করে না রশ্মিতা, তাহলেই হয় যাবে। স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম, find finds that
a train moving with velocity 0.6 taken 1 second to pass by him. Find. এক নম্বর কোশ্চেন বলছে the length of train as seen by the person. B number question হচ্ছে the rest length of the train. The rest length of the train. কোশ্চেনটা আগে একবার তুলে নিই, ওকে? তুলে নিয়ে পর তারপরে আমরা অঙ্কটা। কি বলছে কোশ্চেনটা? A person standing on a platform finds that a train moving with velocity 0.6c. ওকে, লাইটের ভেলোসিটির আশেপাশে যাচ্ছে, রিলেটিভিস্টিক কেস নিলাম। এটা রিয়েলিটিতে হওয়া সম্ভব না এত ভেলোসিটির ট্রেন, বাট আমরা দিলাম, ওকে? না নরমালি টেকেন 1 সেকেন্ড টু পাস বাই হিম, তাকে পাস করতে কয় সেকেন্ড লাগে? ট্রেনটা হচ্ছে 1 সেকেন্ড লাগে। তাহলে বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন অ্যাজ সিন বাই দ্য পারসন। পারসনটা যে প্ল্যাটফর্মে দাঁড়ায় আছে ও কত লেন্থ দেখতেছে, আর বলছে রেস্ট লেন্থ অফ দা ট্রেন বলতেছে, ওকে? এই দুটো। তাহলে প্রথমে তো হচ্ছে কি বের করতে লাগবে? মুভিং লেন্থ। মুভিং লেন্থ কেন? কারণটা এটা ধরে আমি আসি, দাঁড়ায় আসি প্ল্যাটফর্মে, আর সামনের দিক থেকে ট্রেন যাচ্ছে। তাহলে ট্রেনটা যে মুভ করে গেল আর আমাকে ক্রস করতে টাইম কত লাগলো? 1 সেকেন্ড টাইম লাগলো। আর ওই ট্রেনটার ভেলোসিটি কত? এত ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে আমার সাপেক্ষে ওই ট্রেনটা মুভ করলো, তাহলে প্রথমে হচ্ছে মুভিং লেন্থটা বের করতে লাগবে, ওকে? সো এটা কোশ্চেন করি না। ডিসটেন্স কভার বাই দ্য ট্রেন। ডিসটেন্স কতটা কভার করবে? ডিসটেন্স কি হবে? স্পিড ইনটু টাইম, আর টাইম লেখা। ওকে, আমরা কি জানি ভেলোসিটি ইকুয়াল টু x বাই t। তাহলে হচ্ছে ডিসটেন্স কত হবে? v ইনটু t, ভেলোসিটি ইনটু টাইম, স্পিড ইনটু টাইম দিলাম। ভেলোসিটি কত দেওয়া আছে? 0.6c, ওকে? 0.6, তাহলে 0.6c, c মানে 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। টাইম থেকে কত লাগতেছে? টাইম নিতেছে হচ্ছে 1 সেকেন্ড, ওকে? তাহলে এটা কত আসলো? 1.8 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার। এতটা ডিসটেন্স হচ্ছে ট্রাভেল করে, ওকে? তাহলে এটাই কি হচ্ছে? মুভিং লেন্থ, ওকে? সো এক নাম্বার the length of the train as seen by the person is 1.8 into 10 to the power 8. Okay. This is moving. এবার আমাদের 2 নাম্বার কি করতে হচ্ছে? রেস্ট লেন্থ। আমরা জানি রেস্ট লেন্থ ইকুয়াল টু মুভিং লেন্থ by root over 1 minus v square by c square, okay? তাহলে রেস্ট লেন্থ ইকুয়াল টু আসতেছে মুভিং লেন্থ 1.8 into 10 to the power 8 velocity 1 by 0.6 তার স্কয়ার বাই হচ্ছে স্কয়ার 1.8 into 10 to the power 8 by root over 1 minus 0.36 and that's 0.8.
ওকে, তাহলে এটা কত? এইটা হচ্ছে 2.25 into 10 to the power 8। তাহলে ট্রেনটার লেন্থ কত? অ্যাকচুয়াল লেন্থ বা রেস্ট লেন্থ 2 into 2.25 into 10 to the power 8 মিটার। ওকে, আর এটা মুভিং রেস্ট লেন্থ, আর মুভ করলে কি হয়? লেন্থ কন্ট্রাক্ট হয়ে যায়, লেন্থ কন্ট্রাকশন হয়, কন্ট্রাক্ট হয়ে মুভিং লেন্থ কত হয়েছিল? 1.8 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড কমে গেছে। বুঝছিস? ওকে, এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখ রশ্মিতা, যে এত ভেলোসিটির যদি ট্রেন কোনোদিন আবিষ্কার হয়, তার লেন্থ দেখছিস, লেন্থের কত অর্ডারের লেন্থ আসছে? 10 to the power 8 অর্ডারে। মানে পৃথিবীর ব্যাসার্ধ কত বড় না, ঠিক আছে, যত বড় ট্রেন হইতে রাখে। তো এমন স্পিডে যদি কোনোদিন ট্রেন আবিষ্কার করতে পারিস, তাহলে তুই স্পেসে ঘোরাঘুরি শুরু করে দিবি, ঠিক আছে। একটা ট্রেনের যা লেন্থ হবে, তুই এখান থেকে চাঁদে একবার করে চলে যাবি। তো লেন্থ দেখলেই বোঝা যায় যে লেন্থের কি অবস্থায় আছে, কোথায় থেকে কোথায় যাচ্ছে। ওকে, একটা এমন ট্রেন ভাড়া কাল রসুদা, তারপর ঘুরতে যাবো আমরা। একটা কোশ্চেন লিখি, কোশ্চেন বলছে, চল, টু রকেটস each of length L0, two rockets each of length L0 approaching the earth, approaching the earth from opposite direction, from opposite direction, okay, from opposite direction at the same speed c/2. Find the length of one rocket. Find the length of one rocket shape of other rocket in a frame of other rocket. ওকে, হ্যাঁ সুদাস, আজকে জানি তোদের ফ্রেশার্স আছে। নাচানাচি কেমন করলি? সবাই তো সেই নাচানাচি করতেছে দেখি, উদ্যম নৃত্য হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টের ফ্রেশার্স। সেই নাচলি, ব্যথা ব্যথা হচ্ছে মাথা। তুই নাচিস নাই, তাহলে আর লাভ কি? ফ্রেশার্সে গেলি। রশ্মিতাদের তো ফ্রেশার্স আসছিল, তোদের তো ডিসেম্বরে না? ডিসেম্বরের মনে হয় 20 তারিখের দিকে তোদের ফ্রেশার্স, বড় ফ্রেশার্সটা।
তোদের বলছে ফ্রেশার দিলেই নাচতে লাগবে, সবাই নাচবে, চাপ নিস না। ওকে, রশ্মিতা গান করবি? ভালো গান পাস, গান করা শুরু করে দিচ্ছি। ডিসেম্বরের 1 তারিখ ডিপার্টমেন্টাল ফ্রেশার্স। ওকে ঠিক আছে, সুরাজ পরে রেকর্ড দেখে নিস। ওকে না না, তুই ভালোই ভালো গান করিস রশ্মিতা, আর কি করিস না। ওকে যাই হোক, আয় আমরা এবার রিলেটিভিস্টিক গান করি একটু। আজকে রিলেটিভিটির প্রবলেম সলভ করা শেষ করবো, তারপরে এই ক্লাসিক্যাল শুরু করবো। তোদের কিন্তু সপ্তাহে এখন কয়েকদিন পর ক্লাসিক্যাল যখন শুরু করবো, 3 দিন 4 দিন করে পড়াইতে লাগবে, ঠিক আছে? ক্লাসিক্যাল তাড়াতাড়ি আমরা শেষ করে দেবো তোদের সিলেবাসটা পরীক্ষার আগে, তাহলে তাদের শেষ হবে। ওকে, এবার কোশ্চেন পড়ি, দেখ কি বলছে। টু রকেট ইচ অফ লেন্থ L0, দুটের লেন্থ L0 অ্যাপ্রোচিং দা আর্থ, মানে পৃথিবীর দিকে আসতেছে, দুটো ফ্রম অপোজিট ডিরেকশন এট দা সেম স্পিড c/2, ফাইন্ড দা লেন্থ অফ ওয়ান রকেট ইন এ ফ্রেম অন আদার রকেট। মানে কি আছে, এখানে ধরেন পৃথিবী আছে 3D তে, এদিকে ধরে আমেরিকা থেকে আসতেছে একটা রকেট, এই দিক থেকে আমেরিকার আকাশ থেকে পৃথিবীতে আসতেছে, আর একটা দিকে ইন্ডিয়ার আকাশ থেকে আমরা পৃথিবীতে আসতেছে। তাহলে দুইটা রকেট কি করতেছে, অপোজিট ডিরেকশনে অ্যাপ্রোচ করতেছে, আর দুটার লেন্থ কত দেওয়া আছে L0, এবং কি আছে দুটার ভেলোসিটি কত দেওয়া আছে c/2। তাহলে বলছে একটা রকেটের রেসপেক্টে আর একটা রকেটের লেন্থ কত হবে, এটা বের করতে হবে। ওকে চল বের করি আমরা। তাহলে একটা রকেটের রেসপেক্টে আর একটা রকেটের লেন্থ কত, এটা আমরা বের করব। ওকে, তাহলে দেখ ভালো করে কোশ্চেনটা যদি বুঝিস, তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে পৃথিবী আছে, বাবাজি আর্থ আছে এখানে, এইদিকে একটা রকেট L0 লেন্থের একটা কি আছে রকেট c/2 ভেলোসিটিতে যাচ্ছে, আর এইদিকে একটা কি আছে রকেট আছে c/2 ভেলোসিটিতে এটা যাচ্ছে, এটার লেন্থ কত হচ্ছে L0। তাহলে একটা রেসপেক্টে আর একটা দেখব। আমি কি বলছি, যখনই এমন করে দুইটা রেসপেক্টে হবে, তখন আমরা কি করব হচ্ছে একটা যেটা রেসপেক্টে বের করব, ওটাতে কি করা দেব, আমরা কি করা দেব, অবজারভারকে বসাই। ঠিক আছে, তাহলে আমি সাপোজ এটার নাম দিলাম A, এটার নাম দিলাম B। আমি B এর রেসপেক্টে দেখব। ওকে, B এর রেসপেক্টে যদি দেখি, ওকে, বা A এর রেসপেক্টে তুই যেটা ইচ্ছা দেখতে চাস দেখতে পারিস। তাহলে সাপোজ দেখতেছি velocity of B with respect to A, তাহলে এটা কি করে দেব, আমি অবজারভারকে বসাই দেব। আমি এখানে বসাইতে একটা সুবিধা হলো, এখানে যদি অবজারভারকে বসাই দেই, সুবিধা কি হবে বলতো, এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে মুভ করবে, তাহলে আমার ফর্মুলাতে মাইনাস সাইনটা নিতে লাগবে না। ওকে, আমাদের ফ্রেন্ডগুলো কেমন করে মুভ করে, এইদিকে মুভ করে। ওকে, সো আমি ওই জন্য নিলাম, এটাতে নিলাম, এটা রেসপেক্টে বের করি। ওকে, তাহলে অবজারভার এতে বসাই দিলাম, অবজারভার এতে বসাই দিলে বি এর মান কত হলো, বি এর মান হলো c/2। তাহলে আমার কি বের করতে লাগবে, ux প্রাইম along x axis যাচ্ছে, আমি কনসিডার করে নিলাম। তাহলে ux প্রাইম ইকুয়াল টু কত হবে, ux মাইনাস v বাই h 1 মাইনাস ux v বাই h স্কয়ার। আর এখানে v ইকুয়াল টু c/2 হলো, আর ux এর ভেলোসিটি কত হবে, ux ইকুয়াল টু হচ্ছে c/2 দেওয়া আছে। ওকে, তাহলে dx হচ্ছে c/2 আসে। ক্লিয়ার? বা উল্টা পাশে যদি নিতে পারিস, দুটোই মাইনাস নিতেও পারিস। ওকে, তো আমাদের আসতেছে এটা যদি উল্টা পাশে নেই, তাহলে এটি দিয়ে হচ্ছে কি হইলো এটা জিনিসটা। ওকে, এটা আসলো, কিন্তু আমার কিসের মান বের করতে লাগবে, ux প্রাইম, একটা থেকে আরেকটা ভেলোসিটি বের করতে লাগবে। ওকে, অবজারভার velocity of b with respect to a, এখানে অবজারভার পার্টিকেল আসতেছে হচ্ছে মাইনাস c/2 স্পিড। ঠিক লাগছে না? আমি
ux প্রাইম ইকুয়াল টু আসতেছে তাহলে হচ্ছে ux মাইনাস c বাই 2 মাইনাস c বাই 2 হ্যাঁ 1 মাইনাস মাইনাস প্লাস c বাই 2 into 1 by c square তো আসবে ux প্রাইম ইকুয়াল টু আসবে মাইনাস c আর c স্কয়ার কেটে গেল প্লাস 1 বাই 4 তাহলে এটা আসবে হচ্ছে মাইনাস c বাই 4 5 ওকে তাহলে ux প্রাইম ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস 4c বাই 5 ওকে ঠিক আছে তো এটা উল্টো পাশে নিতে ওইটা মাইনাসটা আসলো কোনো ব্যাপার না তাহলে ux প্রাইম ইকুয়াল টু কত আসলো হচ্ছে মাইনাস 20 না 40 5টা 40 ওকে তাহলে 0.83 আসবে ওকে এবার দেখ আমাদের কি বের করতে বলছে যে at the same speed find the length of one rocket in the frame of other rocket তাহলে আমাদের কি বের করতে লাগবে এখানে আমাদের মুভিং লেন্থ বের করতে লাগবে তাহলে মুভিং লেন্থ বের করে দিই তাহলে মুভিং লেন্থ ইকুয়াল টু কি হবে মুভিং লেন্থ equal to rest length into root over 1 minus b square by c square so একটা রেসপেক্ট আর একটা যদি মুভিং লেন্থ বের করি আমরা পাচ্ছি রেস্ট লেন্থ হচ্ছে l0 দেওয়া আছে মুভিং লেন্থ 1 মাইনাস v এটাই হচ্ছে আমাদের কি হিসেবে কাজ করতেছে v হিসেবে কাজ করতেছে এইখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা এটাই ফ্রেম নিছি আমরা একটা রেসপেক্ট আর একটা দেখলাম তাহলে 0.8c তার কেজে স্কয়ার বাই হচ্ছে c স্কয়ার তাহলে l0 ইনটু রুট ওভার 1 মাইনাস 0.64 c স্কয়ার বাই হচ্ছে c স্কয়ার কেটে গেল l0 ইনটু রুট ওভার 1 মাইনাস 0.36 সরি এটা হচ্ছে 0.36 মানে হচ্ছে 0.6 l0 সো এটা আসলে হচ্ছে आंसर ওকে সো মুভিং লেন্থ ইকুয়াল টু আসতেছে আমাদের 0.6 এটা आंसर লিখে দিই ওকে ক্লিয়ার আর একটা কোশ্চেন ওকে এটা কোশ্চেন আইআইটি জ্যামে আসছে দুইবার আসছে এই ইউনিট আর এটা কোশ্চেন অ্যানসার করলে 2 মার্কস এর কোশ্চেন আসে 2 মার্কস এর কোশ্চেন ওকে ভালো করে দেখিস এমএসকিউ কোশ্চেন তো এবার জ্যামে ক্লিয়ার করতে তোর মোটামুটি লাগে কয়েক নাম্বার
ঠিক আছে, তারপরে এটা করলেই 2 নাম্বার পাবে। কি বললে রশ্মিতা? বলছি যে ফার্স্টে যে আমরা ভি এর জায়গায় c/2 বসালাম, ওই ভিটাই তো অ্যাকচুয়ালি রেস্ট ফ্রেম রিলেটিভ এর ভেলোসিটি ছিল না পাগলি? প্রথমে এই যে ভি বসা যান একটা রেসপেক্টে আরেকটা দেখার জন্য, ঠিক আছে? তুই ভালো করে দেখ কোশ্চেনটা পর, বুঝবি। একটা জিনিস পৃথিবী আছে, পৃথিবীর রেসপেক্টে দেখতেছিস, ভি কে চেঞ্জ করতেছিস। বলছে টু রকেট ইচ অফ লেন্থ L0 approaching the earth from opposite direction of the same speed, ওকে? ওটা দেওয়া আছে সেম স্পিড c দেওয়া আছে, তাহলে কার রেসপেক্টে দেওয়া আছে? ওটা পৃথিবীর রেসপেক্টে দেওয়া আছে। তারপর হচ্ছে ফাইন্ড দ্য লেন্থ অফ দা ওয়ান রকেট ইন এ ফ্রেম অফ আদার রকেট। তাহলে এবার রকেটের রেসপেক্টে বের করতে হচ্ছে। এই যে c/2 দেওয়া আছে, এটা কিসের রেসপেক্টে? পৃথিবীর রেসপেক্টে দেওয়া আছে। পৃথিবীর দিকে আসতেছে c/2, পৃথিবীর দিকে আসতেছে c/2 ভেলোসিটি, ওকে? তারপরে কি বলবো না, এইটা একটা রেসপেক্টে আরেকটা ভেলোসিটি বের করে নিলাম, তাহলে এটা এখন ফ্রেম হিসেবে কাজ করতেছে, তাহলে ওই ভেলোসিটিটা কি হচ্ছে? ফ্রেমের ভেলোসিটি। বুঝছিস? না বুঝলে আরেকটা ভাগ, এটা কিন্তু পৃথিবীর রেসপেক্টে দেওয়া আছে, ওকে? তো এবার ফ্রেমের ভেলোসিটি বের করার জন্য আমরা ইউএস প্যান্টে বের করলাম, ওকে? বুঝছিস আশা করি। তারপরে এটা দেখ, ভালো এমএসকিউ কোশ্চেন আসছে আইআইটি জাম, 2বার আসছে এই কোশ্চেনটা, জানিস? এত মজাদার কোশ্চেন এটা, মানুষ তবু ভুল করে আসে। বলছে মুভিং ম্যাগনেট ক্রিয়েটস an electric field but no magnetic field. Option B বলছে magnetic field but no electric field. Option C magnetic field and as well as electric field. Option D বলছে neither electric field nor magnetic field. ওকে, বল রশ্মিতা, একবার ল্যাব কোশ্চেনটা তারপরে বল অ্যান্সার। অপশন বলবি। কোনটা অপশন হবে বল? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। অপশন সি হবে, হ্যাঁ, ভেরি গুড। দেখ কারণটা একবার বলে দিই, যে মুভিং ম্যাগনেট দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, কি হচ্ছে মুভিং ম্যাগনেট। কারণটা ম্যাগনেট যদি দেওয়া থাকে, ম্যাগনেট ম্যাগনেট কি করে? ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে, ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে। এবার ম্যাগনেটটা যদি মুভ করে, এটা যদি মুভ করে, মুভিং ম্যাগনেট দেওয়া আছে, মুভিং ম্যাগনেট হলে চেঞ্জ ইন কি আসবে? হচ্ছে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড হবে। ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ আসবে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড আসলে ওখানে কি হচ্ছে? ফ্যারাডেস ল অনুযায়ী বা ম্যাক্সওয়েলস ল অনুযায়ী কি হবে? ওটা হচ্ছে চেঞ্জ ইন ইলেকট্রিক প্রোডিউস বা ক্রিয়েট কি হবে? ইলেকট্রিক ফিল্ড, ওকে? তারপরে ম্যাগনেট থাকলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবার বলছে মুভিং ম্যাগনেটের ফিল্ড কি করবে? মুভ করবে, তার মানে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড হবে। ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হলে ক্রিয়েট কি হবে? ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে। কোন সূত্র অনুযায়ী? ম্যাক্সওয়েলের সূত্র বা ফ্যারাডের সূত্র অনুযায়ী, কার্ল অফ E মাইনাস ডেল ভি বাই ডেল টি, এই সূত্র অনুযায়ী, ওকে? অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডে যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? ইলেকট্রিক ফিল্ড প্রডিউস হয়ে যাবে, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এন্ড অলসো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, ওকে? সুন্দর জিনিস। কিন্তু যদি মনে রাখি, যদি মুভিং ম্যাগনেট কথাটা দেওয়া না থাকতো, এটা যদি দেওয়া না থাকতো মুভিং ম্যাগনেট, তাহলে অনলি কি হতো? ম্যাগনেটিক ফিল্ড দেয়ারে, তাহলে ওইখানে কি না ইলেকট্রিক ফিল্ড তৈরি হতো না। তখন অপশন হইতে হচ্ছে অপশন বি হইতো, যদি এই মুভিং কথাটা না দেওয়া থাকে। এটা কোশ্চেনে ভালো করে পড়তে লাগে, ওকে? আর ওই জিনিসটা কি করে অনেকে গন্ডগোল করে দেয়। ক্লিয়ার আছে? এবার আর কিছু আমরা প্রবলেম সলভ করি।
সুন্দর সুন্দর। ওকে, চল একটা কলিশনের প্রবলেম দিই। বলছে টু পার্টিকেল অফ সেম রেস্ট মাস m0, টু পার্টিকেল অফ সেম রেস্ট মাস m0 moves towards each other, moves towards each other with equal speed v, with equal speed v. They make perfectly inelastic collision. Okay, they make perfectly inelastic collision and make one composite particle, and make one composite particle. Find the rest mass of the particle. Find the rest mass of this particle. সুন্দর কোশ্চেন, একবার পড়বি কোশ্চেন। কম্পোজিট মানে শোন রশ্মিতা, দুইটা পার্টিকেল ছিল, এখানে একটা পার্টিকেল, এটা একটা পার্টিকেল, এ আর বি পার্টিকেল। কম্পোজিট মানে এটা দুটো মিশে একটা পার্টিকেল তৈরি করছে, ঠিক আছে, এটা কম্পোজিট পার্টিকেল। তোরা কেমিস্ট্রিতে পড়তিস না যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেল মিশতেছে, মাঝখানে একটা কম্পোজিট পার্টিকেল তৈরি করতেছে, তারপরে আবার গিয়ে দুটো কাপ হয়ে আছে। আর এইখানে বলছে ইনইলাস্টিক কলিশন। শোন এটা ভালো করে দেখিস, ইনইলাস্টিক কলিশন। ওকে, মানে কি হয়েছে, দুইটা ধরনের কাদার বল আছে, কাদার বল দুটো একসঙ্গে কলিশন হচ্ছে, কলিশন হয়ে একটা কাদার বল পরিণত হয়ে গেছে, ঠিক আছে, ইনইলাস্টিক কলিশন, পারফেক্টলি ইনইলাস্টিক কলিশন। ওকে, এটা কিন্তু ইলাস্টিক কলিশন না।
ওকে, 25 কোশ্চেনটা আমি এবার পড়ি। বলছে two particles of same rest mass m0 moves towards each other with equal speed v. They make perfectly inelastic collision and make one composite particle. Find the rest mass of this particle. মানে কম্পোজিট পার্টিকেলটা রেস্ট মাস বের করতে বলছে। ওকে, কম্পোজিট পার্টিকেলটা রেস্ট মাস বের করতে বলছে, এটা বের করি। একটা কথা, তোরা তো ক্লাসিক্যাল মেকানিক্স কিছুটা পড়ছিস, বলতো ইলাস্টিক কলিশন আর ইনইলাস্টিক কলিশনের মধ্যে মেন ডিফারেন্সটা কি রশ্মিতা? ইলাস্টিক আর ইনইলাস্টিকের মধ্যে ওকে না, কলিশন চ্যাপ্টার তো পড়ছিস মেবি। শোন, ইলাস্টিক আর ইনইলাস্টিক ক্লাসিক্যালের ডিটেইলসে পড়াবো, এখন খালি এইটুকু বলি যে ইলাস্টিক কলিশনে মোমেন্টাম, ওকে, টোটাল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি, মোমেন্টাম তো কনজার্ভ থাকে দুইটাতে স্যার। আমি বলতেছি ইলাস্টিক কলিশনে কি হচ্ছে, কাইনেটিক এনার্জি প্লাস টোটাল এনার্জি দুটেই কি থাকে, কনজার্ভ থাকে। আর ইনইলাস্টিক কলিশনে শুধুমাত্র টোটাল এনার্জি কনজার্ভ থাকে, কিন্তু কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে না। এটা মেন জিনিস মনে রাখতে লাগবে, সারা জীবনের জন্য মনে রাখতে লাগবে। ইলাস্টিক কলিশনে কাইনেটিক এনার্জি প্লাস টোটাল এনার্জি দুটেই আলাদা আলাদা ভাবে কনজার্ভ থাকে, কিন্তু ইনইলাস্টিক কলিশনে কি থাকে, শুধুমাত্র টোটাল এনার্জি কনজার্ভ থাকে। যে কোনো জায়গায় এনার্জি তো কনজার্ভ থাকতেই থাকবে, কিন্তু টোটাল এনার্জি কনজার্ভ থাকে, কাইনেটিক এনার্জি কনজার্ভ থাকে। ওকে, এবার ভালো করে দেখ, এখন দেখা বন্ধ করে একটু শোন ভালো করে। কি বলা আছে, দুইটা পার্টিকেল ভি ভেলোসিটিতে যাদের রেস্ট মাস m0 অপোজিট ডিরেকশনে গিয়ে কি করতেছে, কলিশন করতেছে। তাহলে কি বলতেছে, এই দিক থেকে একটা পার্টিকেল যাচ্ছে, এটার মাস হচ্ছে m0, ভি ভেলোসিটিতে যাচ্ছে। এই দিক থেকে একটা পার্টিকেল আসতেছে, যেটা ভেলোসিটি ভি এবং মাস কত হচ্ছে m0, দুটি আসতেছে। তাহলে বিফোর কলিশন হচ্ছে এই ধরনের একটা ঘটনা দেখা যাচ্ছে, বিফোর কলিশন। এবং বলছে আফটার কলিশন কি হবে, আফটার কলিশন যদি দেখি জিনিসটাকে, আফটার কলিশন এই দুটো কি হয়েছে, একত্রিত হয়ে গেছে। এই দুটো একত্রিত হয়ে একটা কম্পোজিট পার্টিকেল তৈরি করছে। এতক্ষণ এতটুকু দুটো পার্টিকেল ছিল, এখন কি বলে একটা কম্পোজিট পার্টিকেল তৈরি হলো, যার রেস্ট মাস আমি ধরলাম হচ্ছে কত হচ্ছে, ক্যাপিটাল এম ছিল। ওকে, এবার স্মল এম ছিল না, ক্যাপিটাল এম ছিল। আর এটার ভেলোসিটি কত হবে, ভেলোসিটি ইকুয়াল টু 0। ওকে, এটার কোনো ভেলোসিটি নাই, কারণ এটা রেস্টে আছে। ওকে, এটা কি আছে, রেস্টে আছে, তাই বলছি। ওকে, কম্পোজিট পার্টিকেল, ওকে, কম্পোজিট পার্টিকেল তৈরি হয়েছে আর রেস্টে আছে। এবার ভালো করে দেখ, এবার এইটার m0 এর মান বের করতে বলছে। সো এইখানে পুরো জিনিসটা মোমেন্টাম কনজারভেশন থাকতে লাগবে। এইটার মোমেন্টাম কত হবে, এটা পার্টিকেলের নাম দিলাম a, এটার নাম দিলাম b। মোমেন্টাম অফ পার্টিকেল a কত হবে বলতো, আমরা মোমেন্টাম দেখলাম pa ইকুয়াল টু m0 v বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, মানে আসবে হচ্ছে m0 v ইনটু গামা। এটা মোমেন্টাম আসলো। এবার b এর মোমেন্টাম কত হবে, মোমেন্টাম অফ পার্টিকেল b ইজ pv ইকুয়াল টু কত হবে, সেম m0 v ইনটু গামা। এবার দুটো হচ্ছে অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে মোমেন্টাম ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশন, তাহলে টোটাল মোমেন্টাম কত হবে, 0। ওকে, টোটাল মোমেন্টাম কত হবে, 0 হবে। ওকে, বোথ পার্টিকেল, ভালো করে বসে, পার্টিকেল হ্যাভ সেম মোমেন্টাম, সেম amount of momentum and
opposite in direction. Okay, so total momentum before collision is 0. ভালো করে বস, এটা যে রেস্টে বললাম, এটা রেস্টে কেন বললাম বোঝার চেষ্টা করে। এখানে তো দেওয়া আছে না, বলা আছে two particles same rest mass m0 moves towards each other with equal velocity v with make perfectly inelastic collision and make one composite particle. Find the rest mass of this particle. Composite particle টা rest mass বের করতে বলছে। দেখ এখানে রেস্ট বলা ছিল না, আমি রেস্ট লিখলাম কেমন করে, পুরো জিনিসটা বোঝাচ্ছি। একবার বোঝ, এই এ পার্টিকেলটার মোমেন্টাম আসলো m0 v ইনটু গামা, ঠিক বি পার্টিকেলটার মোমেন্টাম কত আসলো m0 v ইনটু গামা, কারণ দুইটার মাস সেম, ভেলোসিটি সেম, আবার দুটো অপোজিট ডিরেকশনে গেল, তাহলে টোটাল এটার মোমেন্টাম কি একটা জিনিস ভেক্টর রাশি, তাহলে টোটাল ভেক্টর যোগ কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে মোমেন্টাম বিফোর কলিশন মোমেন্টাম কত হলো, বিফোর কলিশন, ওকে, বিফোর কলিশন মোমেন্টাম কত হলো ইকুয়াল টু 0 হলো। ওকে, তাহলে যখন বিফোর কলিশন মোমেন্টাম 0 হয়, তাহলে মোমেন্টাম কনজারভেশন থেকে কি বলতে পারি, আফটার কলিশন মোমেন্টাম কত হবে, 0 হবে। মোমেন্টাম 0 মানে কি হচ্ছে, ওটার ভেলোসিটি কত হবে, 0, ভেলোসিটি 0 মানে ও কি আছে, রেস্টে আছে। ওকে, এই জন্য বললাম এই পার্টিকেলটা, কম্পোজিট পার্টিকেলটা কি হচ্ছে, রেস্টে আছে। ক্লিয়ার হচ্ছে এবার? সো তাহলে কি, তাহলে এখান থেকে লিখতে পারি, ওকে, কম্পোজিট পার্টিকেল from momentum conservation we can say that okay, composite particle is at rest এ থাকবে। okay, that is its velocity equal to 0। তাহলে এটা কি হচ্ছে, ভেলোসিটি 0 হচ্ছে, ভেলোসিটি 0 হলে এটা কাইনেটিক এনার্জি আসবে, কাইনেটিক এনার্জি আসবেই না। এবার তাহলে কাইনেটিক এনার্জির কোনো কোশ্চেন নাই। এবার টোটাল এনার্জি কনজারভেশন থেকে কি বলতে পারি, ওকে, দেখো from energy conservation ওকে, এনার্জি কনজারভেশন থেকে কি বলি, এনার্জি বিফোর কলিশন ইকুয়াল টু এনার্জি আফটার কলিশন। ওকে, এনার্জি টোটাল এনার্জি বিফোর কলিশন ইকুয়াল টু এনার্জি আফটার কলিশন, এবার দেখ টোটাল এনার্জি এটা কত হচ্ছে, ইএ প্লাস ইবি, এ পার্টিকেল এনার্জি, বি পার্টিকেল এনার্জি, আর এটা হচ্ছে কম্পোজিট পার্টিকেলের এনার্জি। ওকে, আমরা কি জানি ই ইকুয়াল টু এমসি স্কয়ার, আমরা জানি ই ইকুয়াল টু এমসি স্কয়ার, এটাকে কি লিখতে পারি, ই ইকুয়াল টু m0 রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার ইনটু c স্কয়ার, এটাকে লেখা যায় ই ইকুয়াল টু, তাহলে লেখা যায় হচ্ছে m0 c স্কয়ার ইনটু গামা। ওকে, তাহলে ই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, m0 c স্কয়ার ইনটু গামা। কোনো প্রবলেম? এমন করে এ পার্টিকেল আর বি পার্টিকেল দুটার ভেলোসিটিও সেম, দুটার কি হচ্ছে আমাদের মাসও সেম, তাহলে দুটার কি হবে, এনার্জি কি হবে, সেম হবে। ওকে, তাহলে এটা কত হলো, m0 c স্কয়ার ইনটু গামা প্লাস এই পার্টিকেলটার কত হবে, m0 c স্কয়ার ইনটু গামা। আর এইটার আমরা কত ধরলাম, এটা সে এটা ধরলাম। ওকে, রেস্ট মাস কত হচ্ছে m0, তাহলে এটা কত হবে, m0 c স্কয়ার ইনটু গামা। ওকে, তো রেস্ট মাস তাহলে m0 c স্কয়ার। ওকে, ঠিক আছে, না গামা তো হবে না, রেস্ট মাস m c স্কয়ার, ঠিক আছে, m0 c স্কয়ার। ওকে, টোটাল এনার্জি তাহলে এটা কত হবে, 2 m0 c স্কয়ার ইনটু গামা ইকুয়াল টু m0 c স্কয়ার। সো c স্কয়ার কেটে গেল,
তাহলে m0 ইকুয়াল টু কত আসবে 2m0 ইনটু গামা, অর্থাৎ ক্যাপিটাল m0 ইকুয়াল টু কত হচ্ছে 2m0 বাই রুট ওভার 1 মাইনাস v স্কয়ার বাই 6। রেস্ট মাস অফ দা কম্পোজিট পার্টিকেল, ঠিক আছে, এই বলছে ওইটা কি করতে হবে। বুঝছিস? ওকে, দেখেন দেখা হলো। এখানে একটা জিনিস আমি বলে দেই, একটা ইম্পর্টেন্ট জিনিস তুমি ভালো করে দেখো। এখানে এইখানে কিন্তু কাইনেটিক এনার্জি নাই, কিন্তু রেস্ট মাস এনার্জিটা কি হচ্ছে, টোটাল এনার্জিতে কাইনেটিক এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কারণ এখানে ভেলোসিটি জিরো হওয়ার সঙ্গে সঙ্গে কাইনেটিক এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এটা টোটাল এনার্জি, এটা কি হচ্ছে রেস্ট মাস এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তার জন্য ওই রেস্ট মাস এনার্জিটা এটা আমরা এখানে দেখলাম। রেস্ট মাস এনার্জি কত হয় mg স্কয়ার, এটা পুরোটা বুঝিস। এটা কিন্তু কই থেকে আসলো, রেস্ট মাস এনার্জি থেকে আসলো। ওকে, m0 স্কয়ার হচ্ছে রেস্ট মাস এনার্জির সূত্র। সেদিনকে আমরা যখন রিলেটিভিস্টিক ফর্মুলা বের করছি ওইখানে দেখছি। তো এটা অ্যাকচুয়ালি রেস্ট মাস এনার্জি। ওকে, এখানে দেখিয়ে দিই রেস্ট মাস এনার্জি অফ the composite particle। ওকে, পুরো জিনিসটা বুঝিস। এটার মধ্যে কাইনেটিক এনার্জি ছিল দৌড়াচ্ছে, এটার মধ্যে রেস্টে চলে গেছে, মোমেন্টাম কনজারভেশন থেকে দেখলাম রেস্টে চলে গেছে, কাইনেটিক এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কিন্তু এটা যে টোটাল এনার্জি আছে, এটা টোটাল এনার্জির সাথে সমান হতে লাগবে এনার্জি কনজারভেশন অনুযায়ী। তো এটা টোটাল এনার্জি, এটা কাইনেটিক এনার্জি ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তো এটা যে রেস্ট মাস এনার্জি ছিল ওইটা কি হচ্ছে টোটাল এনার্জিকে ইকুইভ্যালেন্ট করে দিয়েছে। ওকে, তারপরে এনার্জি কনজারভেশন থেকে এটা বের করে দিলাম। ঠিক আছে, তাহলে বলছি দেখতে থাক, আমি একটা কোশ্চেন
ওকে, নতুন কোশ্চেন এটা। কোশ্চেনটা একবার বলে দিচ্ছি, শোন। Two events E1 and E2 take place in an inertial frame S with respect to time space coordinate in SI coordinate দেওয়া আছে U1 equal to দেওয়া আছে T1 equal to 0 R1 equal to 0 অর্থাৎ x, y, z x1 y1 z1 সবগুলোর মান কত দেওয়া আছে 0 দেওয়া আছে and E2 equal to দেওয়া আছে E2 প্যারামিটার গুলো দেওয়া আছে T2 equal to 0 x2 equal to এত মিটারে অবশ্যই দেওয়া আছে SI ইউনিট বলছে y2 equal to 0 z2 equal to 0 বলছে। Another inertial frame S prime is moving with respect to S with a velocity v equal to দেওয়া আছে যে 0.83 I cap। বলছে the time difference T2 prime minus T1 prime as observed in S prime is dash second। ঠিক আছে, आंसर বলছে up to 2 digit after decimal। এটা IIT JAM 2018 এর কোশ্চেন। ওকে, এমএ টাইপের কোশ্চেন, নেট যেটা নিউমেরিক্যাল অ্যানসার টাইপের কোশ্চেন এটা ছিল। ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন ছিল, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এইটুকু কোশ্চেন সলভ করলে 2 নাম্বার পাওয়া যায়, জানেন 2018 এর কোশ্চেন। তাহলে ওকে, কথা শোনা গেছে রে এতক্ষণ? আমি মাইকটা লাগাই নি। রশ্মিতা, আমি যে কোশ্চেনটা বললাম শোনা গেছিল? ওকে, ঠিক আছে। এবার দেখ, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কি বলছে, একদম কিন্তু সিম্পল একটা কোশ্চেন, কিন্তু এত কিছু বেশি করে দিছে, দিয়ে কনফিউজ করার চেষ্টা করছে মানুষকে। যদি দেখিস কোশ্চেনটা কিচ্ছু নাই, মানে কিচ্ছু নাই, আইটি জ্যামে এত সোজা কোশ্চেন আসছে। ভালো করে দেখ কি দেওয়া আছে, দুইটা ইভেন্ট দেওয়া আছে, ইভেন্টটার E1 এর ইভেন্ট দেওয়া আছে, T1 একটা ইভেন্ট দেওয়া আছে, T1 এর প্যারামিটার দেওয়া আছে T1 equal to 0, R1 equal to কত আছে 0 দেওয়া আছে। তাহলে R1 কে আমরা এমন করে লিখতে পারি না, x i cap y j cap z k cap, তাহলে 1 1 R1 equal to 0 দেওয়া আছে, তাহলে 0 i cap 0 j cap 0 k cap। মানে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি x1 equal to 0 y1 equal to 0 z1 equal to কত দেওয়া আছে 0 দেওয়া আছে। এটাই কনসেপ্ট বলা আছে। এবার এটা তাহলে একটা জিনিস কেন, এবার E2 একটা কি দেওয়া আছে, E2 একটা ইভেন্ট দেওয়া আছে, তাহলে কি হচ্ছে প্যারামিটার T2 equal to 0 দেওয়া আছে, x2 equal to 10 to the power 8 দেওয়া আছে, y2 equal to 0 দেওয়া আছে, z2 equal to 0 দেওয়া আছে। ওকে, হলো তো। এবার বলতে কি যে inertial frame S prime is moving with respect to S with a velocity v equal to দেওয়া আছে, তাই তো হয় s এর রেসপেক্টে s প্রাইম ই তো মুভ করে। ঠিক আছে না, আর কোন দিকে মুভ করে, অ্যালং x অ্যাক্সিস মুভ করে, আমরা এগুলাই সূত্র পড়ছি। তাহলে দেখ অ্যালং x অ্যাক্সিসেই দেওয়া আছে v ইকুয়াল টু দেওয়া আছে 0.8 c i cap, i cap মানে x অ্যাক্সিস, তাহলে ফ্রেমটা কি হচ্ছে অ্যালং x অ্যাক্সিস দেওয়া, যেটা ভেলোসিটি নরমালি লিখতে পারতো যে ভেলোসিটি v ইকুয়াল টু 0.8 c, ওটাকে আমরা স্ট্যান্ডার্ড করে লিখতে গিয়ে এটা লিখছে কনফিউজ করে। তাহলে v ইকুয়াল টু কত দেওয়া আছে, v ইকুয়াল টু দেওয়া আছে 0.8 c, বাস এবং এটাই দেওয়া আছে। তাহলে কি বলছি T2 প্রাইম মাইনাস T1 প্রাইম বের করতে পারছি। নরমাল জিনিস আমরা কি জানি, উই হ্যাভ T প্রাইম ইকুয়াল টু কি জানি, T মাইনাস Vx বাই স্কয়ার 1 মাইনাস T না, রুট ওভার 1 মাইনাস V স্কয়ার বাই C স্কয়ার। এটাই আমরা বলি না রশ্মিতা, ঠিক আছে? আচ্ছা, সুতরাং T2 প্রাইম ইকুয়াল টু কত হবে, T2 প্রাইম ইকুয়াল টু হবে
t2 minus v into x2 by c square by কত হবে root over 1 minus v square by c square। তাহলে মান বসাই দেন। t2 এর মান কত দেওয়া আছে 0 minus v into x2 এর মান কত দেওয়া আছে, x2 এর মান এইটা দেওয়া আছে, v এর মান হচ্ছে দেওয়া আছে 0.8 0.86 into এটা হলো v এর মান, x2 এর মান দেওয়া আছে 10 to the power 8 10 to the power 8 by হচ্ছে c square। ওকে by c square root over 1 minus v square, v এর মান দেওয়া আছে 0.86 তার স্কয়ার by c square। এটা হচ্ছে দেওয়া আছে। ওকে সো ক্যালকুলেশন যদি করি এটা আসবে root over 1 minus 0.64। ওকে c square কেটে গেল আর উপরে আসবে মাইনাস, এখান থেকে একটা c কেটে গেল, তাহলে 10 to the power 8 তাহলে আসলে হচ্ছে 0.8 into 10 to the power 8 by হচ্ছে c, মানে 3 into 10 to the power 8, তাহলে 10 to the power 8 10 to the power 8 কেটে গেল, তাহলে t2 প্রাইম ইকুয়াল টু আসলে হচ্ছে মাইনাস 0.8 by 3 into root over 36। ওকে তাহলে t2 প্রাইম ইকুয়াল টু আসলে 0.8 into 3 into 0.6, তাহলে t2 প্রাইম ইকুয়াল টু আসলে মাইনাস 0.8 by 0.18, তাহলে t2 প্রাইম ইকুয়াল টু গেল 182। ওকে এটা আসলে ক্যালকুলেশন করলে কত আসে, কিছু একটা আসবে, বলিস তো একটু কত আসে। ওকে আসবে কিছু একটা আসবে ক্যালকুলেশন করে, and t1 প্রাইম ইকুয়াল টু কত আসবে, t1 প্রাইম ইকুয়াল টু t1 minus v into x1 by c square by হচ্ছে root over 1 minus v square by c square। তাহলে t1 এর মান কত দেওয়া আছে, t1 এর মান 0 দেওয়া আছে, minus v into x1 এর মান 0 দেওয়া আছে, তাহলে 0 into root over 1 minus v square by c square, যাই হোক এর মান কত আসবে 0 আসবে। তাহলে নাও আমাদের কি বের করতে লাগে, t2 প্রাইম minus t1 প্রাইম বের করতে হবে, t2 প্রাইম minus t1। তো t2 এর মান কত আসছে, ওকে মাইনাস কত আসছে মাইনাস 4.4। ওকে 4.4 এত আসবে না, শিওর 0.8 আর 0 বাই 0.0.18। ওকে শিওর। ও এটা লাস্টে লিখতেই ভুলেছে, সরি এটা কর, সরি এটা লিখতে ভুলেছি, এটা কর এটা কর। তারপরে আমাদের 10-এর গন্ডগোল হয়েছে, তারপরে এটা আসবে না সুবিধা, ঠিক আছে এমন আসবে। ওকে একটা 10-এর গন্ডগোল হচ্ছে আমার ওইখানে লিখতে গিয়ে। ওকে তাহলে এটা কত আসতেছে দেখ, t2 প্রাইমের মান মাইনাস 0.44 মাইনাস 0। শোন এবার রশ্মিতা, সব থেকে ইম্পর্টেন্ট কথা একটু শুনে নে, লেখা বন্ধ কর একটু দেখ, সব থেকে ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা একদম ইজি, কোশ্চেনটা কিছু ছিল না। ওকে খালি দুটো সূত্র, লরেন্স ট্রান্সফরমেশনের সূত্র মুখস্থ করা আর বসায় দেওয়া, আর বাকি কিছু নেই, সব ডাটা দেওয়া আছে, ফর্মুলা খালি মুখস্থ করলেই হয়ে যাবে। কিন্তু জানিস এই কোশ্চেনটা জ্যামের 2018 এ প্রায় 90% স্টুডেন্ট ভুল করে আসছে। কিসের জন্য ভুল করতে পারে কত বলতে পারবে, কিসের জন্য ভুল করে আসছে? বললাম এই কোশ্চেনটা 2018 এ যখন কোশ্চেন আসছিল তখন অ্যানসার দিতে দেখা গেছে এই কোশ্চেনটা প্রায় 90% স্টুডেন্ট যারা অ্যাটেন্ড করছে 90% এর বেশি স্টুডেন্ট ভুল করছে। এই ভুলের একটাই কারণ, সেটা কি জানিস? সেটা হচ্ছে
অ্যান্সার লেখার সময় এই মাইনাস সাইনটা লেখে নাই মানুষ, আর ওই ব্যাচের মধ্যে আমিও আছি। ওকে, 2018 ব্যাচে আমিও সেম ভুল করে আসছি। ওকে, 2 নাম্বার পাওয়া কোশ্চেন আমাদের 2 নাম্বার গেছে। ওকে, শুধুমাত্র এই মাইনাসটা দেয়নি। কারণটা আমাদের কি মনে হয় ইন জেনারেল বলতো, যে টাইপ কি হবে, টাইপ কোনোদিন ঋণাত্মক হইতে পারে না, কোনোদিন নেগেটিভ হইতে পারে না। আর এনি টাইপ কোশ্চেন ছিল। ওকে, মানে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেন ছিল। এবার নিউমেরিক্যাল অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কি করতে লাগে, কম্পিউটারে টাইপ করে লিখতে লাগে। এবার টাইপ করে লেখার সময় আমরা সবাই সেম জিনিস করছি, সব করছি, সব করে 0.4 লেগে দিয়ে আসছি, আমরা টাইম নেগেটিভ নেই না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে গেছি, যে এটা রিলেটিভিটি করতেছি, রিলেটিভিটির ক্ষেত্রে টাইম ম্যাটার করে। টাইম নেগেটিভ মানে দুইটার অর্ডারে কি হবে, চেঞ্জ হবে। ওকে, যদি আমরা ইঞ্জিনিয়ার লিখি এটা আগে হচ্ছে এটা পরে হচ্ছে, এবার ক্যালকুলেশন করে দেখি যদি নেগেটিভ আসছে মানে এটা আগে করছে এটা পরে করবে, ওটার অর্ডারে চেঞ্জ হবে। এই জন্য রিলেটিভিটির ক্ষেত্রে টাইম ইম্পর্টেন্ট। ফর্মুলা, তাহলে অ্যান্সার লেখার সময় এটা অ্যান্সার লিখতে লাগবে। ওকে, পুরো অ্যান্সারটা তাহলে কত হবে, যখন কম্পিউটারে লিখবি এমনটা লিখতে লাগবে -0.44 সেকেন্ড দেওয়াই থাকে, এমন করে কম্পিউটারে টাইপ করতে লাগবে। যা কি হচ্ছে আপ টু 2 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট। এই যে ডেসিমাল পয়েন্টের পর দুইটা ডিজিটেই লিখতে পারবে, এই জন্য 44 লিখলাম। ক্যালকুলেটর দাবাইতে তোর কত আসতেছিল দেখ ভালো করে, 0.444 আসতেছিল, এমন আসতেছে না মেবি। ওকে, কিন্তু আমরা তিনটে নেব না, কি নেব, আফটার ডেসিমাল 2। ওকে, ওকে, বুঝিস যে দুইটাই নিতে রাখবে, জ্যামের জন্য একটু ছোট ছোট ভুল হলে অনেক কিছু ভুলে যায়। ওকে, আবার মনে রাখি এটাই যদি 4.7 আসতো, তাহলে এটা কত হয়, আফটার 2 ডেসিমালে অ্যান্সার লেখার সময় এটা 5 হইতো, মনে রাখিস, যদি 4.7 আসতো। তো এগুলো জিনিস একটু করে খেয়াল রাখতে লাগে, তোরা যেগুলা ক্লাস 11 করছিস ওগুলোও খেয়াল রাখবে। আর মাইনাসটাও ইম্পর্টেন্ট, এই মাইনাসের জন্য প্রচুর জিনিস চাই। Okay? এই জন্য কোশ্চেনটা আমার মনে ছিল, তোদের এটা কোশ্চেনের উত্তর দিলাম। ওকে, এই সেম ভুল করে আসছে, প্রচুর আফসোস করছি। এবার দেখেন, হ্যাঁ, আরে এটা অনেকেই ভাবে, এই জন্যই আমি তোদের পড়াই দিলাম আর প্রথমে বললাম যে এসটিএর ক্ষেত্রে এই ভুলটা করা যাবে না। রশ্মিতা, অনেকেই ভাবে, বললাম না 90% বেশি স্টুডেন্ট ফেল। সবাই এটা কোশ্চেন তো সোজা ছিল, কোশ্চেন সবাই করছে, কিন্তু অ্যান্সারটা লাস্টে গিয়ে ভুল হয়ে গেছে সবার। এসটিএর ক্ষেত্রে যেহেতু অর্ডার রিপ্রেজেন্ট করে ওটা নোট দিয়ে লিখে রাখিস, এসটিএর ক্ষেত্রে নেগেটিভ সাইন ইম্পর্টেন্ট। ওকে, চল তাহলে আর একটা প্রবলেম সলভ করি, ইন্টারেস্টিং আর একটা
এটা ভাই একটি জেনারেল কোশ্চেন। হ্যাঁ, ও যে কনসিডার ইনিশিয়াল এস প্রাইম, কনসিডার এন্ড একসাথে লেখা ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম s prime moving at speed c by 2, moving at speed c by 2 away from another inertial frame s, inertial frame s along the common x prime axis, where c is the speed of light as observed from s prime, as observed from s prime, a particle is moving with speed c by 2 in the y prime direction as shown in the figure. Okay, the speed of the particle as seen from s is for the particle as seen from s is, এটাও ইউনিটের দেখবেন কোশ্চেন ছিল। ওকে, ফিগার দেওয়া ছিল এমন x y s ফ্রেম, s প্রাইম ফ্রেম, x প্রাইম y প্রাইম, এইদিকে একটা স্পিড দেওয়া ছিল c বাই 2, আর এইদিকে একটা স্পিড দেওয়া ছিল, এটা হচ্ছে c বাই 2। এটা একটা কোশ্চেন। এটা আইআইটি জার্মান কোশ্চেন, সুন্দর কোশ্চেন। চেষ্টা করেন সেকেন্ড, চলো একটু টাইম দিই, একবার চেষ্টা করে নিচ্ছি।
ওকে, ট্রাই করি। সুন্দর কোশ্চেন এটা, হ্যাঁ ট্রাই করতে। ওকে, এটা শুনতে কি ছিল যে ক্যালকুলেশন এক্স ডিরেকশনেই করছি, ওয়াই ডিরেকশনে তো কোনো চেঞ্জ হয় না, তাহলে অ্যান্সার সি। না দেখ ভালো করে, এই ধরনের একটা কোশ্চেন করছি রশ্মিতা, তুই ভালো করে প্র্যাকটিস করতেছিস না তার মানে কিন্তু এই ধরনের একটা কোশ্চেন করছি, মনে কর ওয়াই ডিরেকশনে ট্রেনটা যাচ্ছে না, ওয়াই ডিরেকশনে ভেলোসিটি আছে, পার্টিকেলের ভেলোসিটি ওয়াই ডিরেকশন, ভালো করে বল, ওয়াই ডিরেকশনে কি তো আছে পার্টিকেলের ভেলোসিটি, ফ্রেমটা তো আমাদের এই ডিরেকশনেই যাচ্ছে, ফ্রেমের ভেলোসিটি ভি ইকুয়াল টু কত দেওয়া আছে, ভি ইকুয়াল টু সি বাই 2 এটা তো দেওয়াই আছে, এদিকে যাচ্ছে। ওকে, এটা কি বলছে, কনসিডার দ্য ইনার্শিয়াল ফ্রেম s প্রাইম মুভিং at same speed c by 2 away from the another inertial from s along the common axis x x prime axis, এটা কি দেওয়া আছে এখানে, এটা ফ্রেমের ভেলোসিটি দেওয়া আছে। তারপরে বলছে কি c is the light of the speed, যাই হোক তারপরে বলছে s observed from s prime
a particle is moving with c by 2 in the y direction, y prime direction, তাহলে পার্টিকেলটা এটা কি দেওয়া আছে, ইউ ওয়াই প্রাইম দেওয়া আছে c by 2। ওকে, তারপরে কি বলা আছে, অ্যাকশন ইন দ্য ফিগার বলছে দা স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাজ সিন ফ্রম এস ফ্রেম। এস ফ্রেম থেকে আমাদের করতে বলছে, এস ফ্রেম থেকে করে নেই, তাহলে আমাদের এটা দেখাইতে লাগবে ইউ ইকুয়াল টু দেখাইতে লাগবে রুট ওভার ইউ এক্স প্রাইম স্কয়ার ইউ ওয়াই প্রাইম স্কয়ার ইউ জেড প্রাইম স্কয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের করতে লাগবে, এটা হচ্ছে আমাদের পুট করতে লাগবে। এবার দেখ আমি হচ্ছে কোশ্চেনটা সলভ করা শুরু করি। তাহলে এটা দেখ, এটা সেদিকে পড়াইলাম না, এটা তাহলে ভেলোসিটি কত, 0, c/2, 0, অর্থাৎ ইউ এক্স প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে 0, ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে এটা, ইউ জেড প্রাইম ইকুয়াল টু কত দেওয়া আছে, যে 0 দেওয়া আছে। ওকে, আমি তার জন্য সেদিনকে তোদের ওই প্রবলেমটা কিন্তু সলভ করাইছি, এ বি সি তিনটে দিয়ে যে করছি। ওকে, হ্যাঁ, তো ওটা দিয়ে আপনি পড়ানোর পর জ্যামের যে কোনো কোশ্চেন করতে পারবেন, ভেলোসিটির যে কোনো কোশ্চেন করতে পারবেন। ওকে, যদি বলি ওটা ভালো করে একটু খেয়াল রাখবেন। ওকে, দেখ তাহলে কি আছে, হ্যাঁ এখানে অঙ্কটা বলতেছি ইউ এক্স প্রাইম ইকুয়াল টু 0, ইউ ওয়াই প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে c/2, আর যে ইউ জেড প্রাইম ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 0, এন্ড ভি ইকুয়াল টু দেওয়া আছে c/2। ওকে, ভি ইকুয়াল টু c, তাহলে কুইয়া আমরা কি জানি, ইউ এক্স প্রাইম ইকুয়াল টু জানি আমরা ইউ এক্স মাইনাস ভি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করলে ইউ এক্স প্রাইম ইকুয়াল টু আসে ইউ এক্স প্রাইম মাইনাস প্লাস ভি রুট ওভার 1 মাইনাস সরি এটা বললেই হচ্ছে 1 মাইনাস ইউ এক্স ভি বাই সি স্কয়ার। সো ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন থেকে লেখা যায় ইউ এক্স ইকুয়াল টু ইউ এক্স প্রাইম মাইনাস ভি এর জায়গায় লিখব আমরা প্লাস ভি, তাহলে 1 প্লাস ইউ এক্স প্রাইম ভি বাই সি স্কয়ার। ওকে, তাহলে ইউ এক্স ইকুয়াল টু আমরা হচ্ছে ইউ এক্স প্রাইম এর মান কত দেওয়া আছে 0 প্লাস ভি এর মান দেওয়া আছে c/2 প্লাস 1 প্লাস 0, তাহলে आंसर কত আসলো c/2। ওকে, ইউ এক্স এর মান কত আসলো হচ্ছে c/2। ওকে, সরি এটা হচ্ছে আমাদের এগুলা বের করতে লাগবে। ওকে, এটা আমাদের বের করতে লাগবে ইউ, সরি এস প্রাইম থেকে বলছে না, সরি এস প্রাইম থেকে বলছে, তাহলে ইউ এক্স ইউ ওয়াই ইউ জেড বের করতে লাগবে। এন্ড তাহলে ইউ ওয়াই ইকুয়াল টু কি হবে, ফ্রম ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন একইভাবে করি, ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন থেকে করলে কত আসছে, ইউ ওয়াই প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার 1 প্লাস ইউ এক্স ভি বাই সি স্কয়ার। ওকে, সুন্দর, তাহলে মান বসাই দে, ইউ ওয়াই ইকুয়াল টু কত আসবে, ইউ ওয়াই প্রাইম এর মান আসছে c/2, তাহলে c/2 রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার, ভি স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার বাই 4 সি স্কয়ার আর 1 প্লাস 0, আর ইউ এক্স প্রাইম এর মান 0, তাহলে আসছে ইউ ওয়াই ইকুয়াল টু আসছে হচ্ছে c/2 ইনটু রুট ওভার সি স্কয়ার কেটে গেল 3/4, অর্থাৎ আসবে root 3/4 into c। এটা এবার and uz equal to কত হবে, uz prime root of 1 minus v square by c square i কত হবে 1 plus ux prime v by c। সবগুলো ইনভার্স লরেন্স ট্রান্সফরমেশন থেকে আমি লিখতেছি, তাহলে uz equal to কত হবে, uz equal to uz prime এর মান কত আসবে 0 0 into something পুরো 0। ওকে, by 1 plus 0, তাহলে কত আসবে 0। সুতরাং u equal to কত হবে, u equal to এর বসাই দিই root over ux square plus uy square plus uz square। এটাই কি আছে velocity of the particle as seen from s frame। তাহলে বসাই দে মান, ux এর মান কত আসলো c/2 তার স্কয়ার প্লাস এটা কত আসলো √3 4 c তার স্কয়ার, তারপরটা কত আসলো 0 তার। তো ক্যালকুলেশন করলে আসতেছে হচ্ছে আমাদের
u equal to আসতে হচ্ছে c square by 4 plus 3 by 16 c square plus 0 তো এটা করলে আসবে হচ্ছে 16 তাহলে 4 c square plus 3 c square তাহলে আসবে root 7 by 4 into c এটা আসলো ওকে তো আসে root 5 into c রশ্মিতা ভুল আসছে দেখ এটা অ্যানসার কোথাও ভুল হচ্ছে একটু কথায় ভুল করছিস ক্যালকুলেশনে ভুল হয়েছে ওকে দেখ আমি তোদের যেমন করে থিওরি শেখাচ্ছি ওগুলো দিয়ে জ্যামের কোশ্চেন ইজিলি সলভ হয় আমি একটা সবথেকে জ্যামের যেটা অঙ্ক করতে প্রবলেম হয় সেটা ভেলোসিটি ট্রান্সফরমেশন আর ভেলোসিটি ওই 3-4টা অঙ্ক করা আছে ওগুলো দিয়ে সবগুলোই হবে ওকে একটু ভালো করে হবে এটা বুঝছি একটা কোশ্চেন এটা হোমওয়ার্ক করিস হোমওয়ার্ক করে পাঠাই দিস ওকে a proton from outer space is moving towards earth with velocity 0.993 as measured in earth a spaceship traveling parallel to the proton parallel to the proton measures proton's velocity measure proton's velocity to be 0.976 the approximate velocity of the spaceship in the earth frame is এটা বের করতে হবে হোমওয়ার্ক করিস এটা অ্যানসার হবে অ্যানসার আমি বলে দিচ্ছি 0.5 সি এর আশেপাশে হবে ইমাজিনেশনের পাওয়ার ইয়েস টোটাল স্পেসশিপ
বাট এগুলো একদিন না একদিন তো পসিবল হবে, কিছু না কিছু করে। যখন রশ্মিতা, যখন আমরা থাকবো না, না মানুষ যখন থাকবে না, আমাদের পৃথিবী যখন রোবট দ্বারা পরিচালিত হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হবে, তখন টেকনোলজি আরো প্রচুর উন্নত হয়ে যাবে। আমরা তো আজকে মানুষ মরার ভয়ে অনেক কিছুই বানাইতে পারি না, অনেক কিছুই করতে পারি না। একবার মানুষ যখন ধ্বংস হয়ে যাব, যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের পৃথিবীকে ডমিনেট করবে, ওদের তো মরার ভয় নেই। ওকে, ওরা দেখবি যে টেকনোলজি কি হারে বানায়, একদম অ্যাডভান্স টেকনোলজি বানায় নিবে ওরা। মানুষ আমরা আমাদের ইমোশন, আমাদের মরার ভয়, এগুলার জন্য আমরা অনেক কিছুই করতে পারি না। ওকে, বাট রোবটের না থাকবে ইমোশন, না থাকবে কিছু, রোবট ইজিলি কি করবে, তখন হচ্ছে অনেক কিছু বানায় নেবে। আর তখনকার টেকনোলজি প্রচুর উন্নত মানের টেকনোলজি রোবট বানায়। ওকে, আর একটা কথা, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, সবগুলা আর্ম কত হচ্ছে, সাইড কত হচ্ছে, এ করে সাইড দেওয়া আছে। ওকে, কি বললাম আমি, বললাম যে রশ্মিতা, যে আমরা মানুষ ইমোশনাল লোক, মরার ভয় পাই অনেক কিছু কারণে। আমরা টেকনোলজিকে উন্নত করতে পাইতেছি না, কারণ মরার ভয়ের জন্য আমরা বহুত কিছু করতে পাইতেছি না, ঠিক আছে। কিন্তু আমাদের জায়গায় যেদিন মানুষ শেষ হয়ে রোবোটিক্স এর দুনিয়া আসবে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর দুনিয়া আসবে, যেদিন মানুষ সরে যাবে পৃথিবী থেকে, সেদিনকে আমাদের টেকনোলজি প্রচুর উন্নত হয়, ঠিক আছে পৃথিবীতে। তখন দেখবো মডার্ন টেকনোলজি কি হারে পরিবর্তন হয়, ফোটন স্পেসশিপ থেকে শুরু করে কি থেকে কি যে বানায় ফেলবে। কারণ রোবটের ইমোশনস নাই, রোবটের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইমোশনস নাই, ওদের মরার ভয় নাই। ওরা কি করে মরার ভয়টা যা তা টেকনোলজি আবিষ্কার করা শুরু করেছে, ঠিক আছে। আমরা মানুষ ওই টেকনোলজি পাবো না, কারণ আমরা আলাদা ধরনের মানুষ, মানে আলাদা ধরনের প্রাণী। বাট যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবী ডমিনেট করবে, তখন দেখবে ওগুলা প্রচুর মিলে হবে। যদি দেখতে পাবো না তখন আমরা, বাট হবে একদিন না হয় একদিন, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে ডমিনেট করবে। যেমন তোরা ডাইনোসর চলে গেছে, আমরা আসছি, আমরা চলে যাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে, ঠিক আছে। কিছু না কিছু হবে, কয়েক হাজার বছর পর তো হবে। ওকে, যাই হোক, তাহলে দেখ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ইচ সাইড কত দেওয়া আছে, এ বলে সাইড দেওয়া আছে। ভাবলেই কেমন লাগবে, বাট এটা কি হবে, ঠিক আছে। This triangle is moved with speed v parallel to bisection of its one of the triangle. It's one of the angle. Okay. The apparent perimeter of this triangle is of the triangle is কত হবে এটা, কোশ্চেনটা একবার বোঝ আগে, তারপর এটা সলিউশন করতে।
কোশ্চেনটা করছিস রশ্মিকা? বাইসেকশন মানে এই যে অ্যাঙ্গেলের উপর ধরে নে, এটা বাইসেকশন। এই কোণটাকে কি করলাম ভাঙলাম। ওকে, যদি আমার সমান সমান দেখতে লাগতেছে না, বাংলা নাম ভুলে গেলাম। সলিউশন দেখাচ্ছি, দেখ একটা কি আছে, ট্রায়াঙ্গেল দেওয়া আছে। ট্রায়াঙ্গেলটা প্রতিটা সাইড কত করে দেওয়া আছে, এ বলে দেওয়া আছে। প্রতিটা সাইড এ এ এ দেওয়া আছে। এবার বলছে a triangle move with a speed v parallel to the bisection of its one of the angle। একটা অ্যাঙ্গেলের কি করলাম, বাইসেকশন মানে অ্যাঙ্গেলকে কি করলাম, ভাগ করলাম। এবার এটা প্যারালালি মুভ করবে। ওকে, তাহলে এই অঙ্কটা কি করতেছে, মুভ করতেছে। ওকে, এটা হাইট ধরলাম হচ্ছে h। ওকে, এবার দেখ হাইট h বলছে তার অ্যাপারেন্ট পেরিমিটার মানে পরিসীমা বের করতে বলছে দিস ট্রায়াঙ্গেলের পেরিমিটার যখন হচ্ছে v ভেলোসিটিতে মুভ করবে। ভি ভেলোসিটিতে ও প্যারালালি মুভ করবে। ওকে, তাহলে এমনটা মুভ করবে। ওকে, প্যারালালি মুভ করবে ভি ভেলোসিটি। ওকে, তাহলে দেখ এইখানে h ইকুয়াল টু কত, আমরা জানি এটা কত হবে, a/2, এইটুকু হবে a/2, এটা কত হচ্ছে a/2। তাহলে কি হয়, অতি স্কয়ার a স্কয়ার, এটা হচ্ছে অতিভুজ, অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার a/2 তার স্কয়ার। তাহলে h ইকুয়াল টু আসবে হচ্ছে √a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4। অর্থাৎ h ইকুয়াল টু আসবে হচ্ছে √3 a স্কয়ার বাই হচ্ছে 4। অর্থাৎ h এর মান আসছে √3/2 ইনটু a। এটা আসলো। ওকে, হাইট। ওকে, এটা আসলো, h এর মান আসলো এই ট্রায়াঙ্গেলটা ক্ষেত্রে। এবার ট্রায়াঙ্গেলটা ভি ভেলোসিটিতে মুভ করতেছে, তাহলে যেই দিকে মুভ করবে ওই দিকে কি হবে, চেঞ্জ হবে। চেঞ্জ মানে একটা মুভিং লেন্থ আসবে। তাহলে মুভিং লেন্থ ইকুয়াল টু কি হবে, দেখ তো মুভিং লেন্থ ইকুয়াল টু আসবে, মুভিং লেন্থ ইকুয়াল টু কত আসবে, রেস্ট লেন্থ ইনটু √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এবার মুভিং লেন্থ কে নাম দিলাম h প্রাইম, আমরা বের করব। আর রেস্ট লেন্থ আছে h ইনটু √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। h প্রাইম ইকুয়াল টু h একটু আগে বের করলাম √3/2 ইনটু a ইনটু v ভেলোসিটি কত দেওয়া আছে, v দেওয়া আছে। তাহলে v এর জায়গায় কত রাখবো আমরা, v রাখবো 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এবার ভালো করে দেখ, তাহলে আগেই ছিল h, এবার h টা চেঞ্জ হয়ে গেল। h টা চেঞ্জ হয়ে গেল, ছবিটা কেমন হবে বলো। সাপোজ h চেঞ্জ হয়ে গেছে, তাহলে h যদি চেঞ্জ হয়ে যায়, আগে h ছিল এবার যদি h চেঞ্জ হয়ে যায়, তাহলে এমন হয়ে যাবে ছবিটা। সাপোজ কথা কথা, ওকে, এই নিয়ম বলতেছিল। তাহলে এবার হলো h প্রাইম, এটার পারপেন্ডিকুলারলি কি থাকবে, কোনো চেঞ্জ হবে না। এটা পারপেন্ডিকুলারলি কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা a/2 থাকবে, এটা a/2 থাকবে। কিন্তু এটাও চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। এই যখন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এই পাশেরটা এই পাশেরটা চেঞ্জ হবে, a প্রাইম প্রাইম চেঞ্জ হবে। তাহলে a প্রাইম চেঞ্জ হলে এমনটা দেখতে পারি। a প্রাইম বের করব, তাহলে ওকে, ফর মুভিং ট্রায়াঙ্গেল, মুভিং ট্রায়াঙ্গেলের জন্য h প্রাইম আসলো। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো এটা 90 ডিগ্রি। তাহলে অতি স্কয়ার অর্থাৎ a প্রাইম স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার h প্রাইম স্কয়ার প্লাস ভূমি স্কয়ার a/2 তার স্কয়ার। তাহলে a প্রাইম ইকুয়াল টু আসবে h প্রাইম স্কয়ার মানে কত আসবে, এটা হচ্ছে h প্রাইম √3/2 ইনটু a √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, এটা কি হচ্ছে স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4। ওকে, সো a প্রাইম ইকুয়াল টু আসলে হচ্ছে 3/4 ইনটু a ইনটু 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার প্লাস a স্কয়ার বাই 4। ওকে, এটা আসলে হচ্ছে a প্রাইমের মান আসবে। ক্লিয়ার? তাহলে
অ্যাপারেন্ট পেরিমিটার কত হবে? তো অ্যাপারেন্ট পেরিমিটার ইকুয়াল টু কত হবে? এই পার্সেন্টেজ কত? এ প্রাইম, এটা কত? এ প্রাইম, আর এইটা বললো চেঞ্জই হয়নি, পারপেন্ডিকুলারটা এ এ আছে। এবার মান বসায় দিবে, মান বসায় দিলে যেটা ভ্যালু আসবে ওটা হচ্ছে आंसर। ওকে, তাহলে 2a প্রাইম প্লাস a, 2a প্রাইমের মান বসায় দিলে আমরা 2 ইনটু তারপরে এটাকে সিম্পলিফাই করবি, ওকে সিম্পলিফাই করলে যেটা আসবে ওটা হচ্ছে आंसर। আমার কাছে আরো প্রচুর কোশ্চেন ছিল, বাট হচ্ছে তোদের জন্য এগুলা করলেই হয়ে যাবে, তোদের আর বেশি কিছু করতে লাগবে না। ওকে, যদি কেউ করতে চাস আমি কোশ্চেন দিয়ে দেবো, তোরা পরবর্তীতে করতে পারিস। ঠিক আছে, আরো প্রচুর প্রবলেম করা যায়, ঠিক আছে, তবু আমি কোশ্চেন পাঠিয়ে দেবো, কেউ যদি করতে চাস পরে করে নিস। ওকে, আর টেস্ট আমি এখানে শেষ করি, কোশ্চেন পাঠিয়ে দেবো, ওইখান থেকে করিস, তারপর যদি প্রবলেম থাকে ওগুলো প্রবলেম, তাহলে পরবর্তীতে আমি করাই দেবো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু, এরপরের দিন থেকে আমরা অন্য টপিক শুরু করবো। ওকে, চল তাহলে টাটা, রশ্মিতা ভালো থাকিস, সবাই ভালো থাকিস, টাটা।